হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপে প্যাডেলকে ছোট করা হয় না, তা প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। জাংকুক নিজের গান গাওয়া শেষ করে স্টেজ থেকে নেমে ডাইরেক্ট তের পাশে এসে বসলো। সেটা দেখে তে তেলে বেগুনে জ্বলে উঠল। এই প্রবলেমটা কি আপনার? আমার পাশে কেন এসে বসেছেন? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো, আর যা ইচ্ছা তাই করব। এখন আমার কানের মাথা নাকে সামনের দিকে তাকাও স্টুপিড। তে আর কিছু বলে না, গাল ফুলিয়ে সামনের দিকে তাকায়। তে আর জাংকুকের ঝগড়া দেখে জিমিন আর ন্যান্সি মুখ টিপে টিপে হাসছে। কিছুক্ষণ পর কাপল ডান্সের পালা এলো। সবাই এক এক করে রেডি হতে লাগলো। তে তো সেই রকমের কনফিউশনে আছে। জাংকুক বুঝেও না বোঝার ভান করলো। কি ব্যাপার, এত ঘামছো কেন? কই ঘামছি? ডান্সটাকে ডান্সের মতো করে নেবে, এত ভয় পাওয়ার কি আছে? আর আমি আছি তো তোমার সাথে, বলে জাংকুক তের পাশ থেকে উঠে অন্যদিকে চলে যায়। জাংকুকের কথা শুনে তে যেন একটু ভরসা পেল। তে নিজেও জানে না কিভাবে জাংকুককে এতটা বিশ্বাস করে। জাংকুকের সঙ্গে থাকলে যেন তে নিজেকে সব থেকে বেশি সুরক্ষিত বলে মনে করে। এক এক করে পার্টিসিপেন্টরা স্টেজের দিকে যেতে লাগলো, কিন্তু হঠাৎ জাংকুক যেন কোথায় গায়েব হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ফেরার নামই নেই। সুগা, মিনহো, যে হোক জাংকুকে ফোন করেই চলেছে, কিন্তু ফোনেও পাচ্ছে না। এখন তেরও জাংকুকের জন্য বেশ টেনশন হচ্ছে। কোথায় গেল কে জানে। টিচাররাও তাড়া দিচ্ছে। সুগা আর মিনহো কোনো রকম তাদের সামলাচ্ছে। জাংকুককে ফিরতে না দেখে তে ঠিক করলো সে ডান্সের জন্য মানা করে দেবে। যেই না ম্যামেদের কাছে সে যেতে যাবে, অমনি পরিচিত কণ্ঠে বলে উঠল, দাঁড়াও তে, কোথায় যাচ্ছ? জাংকুকের কণ্ঠটা পেতে তে পিছন দিকে তাকালো। জাংকুককে দেখে বেশ খুশি হলো। এদিকে ম্যামরাও জাংকুককে দেখেই তাড়া দিতে লাগলো পারফরমেন্স শুরু করার জন্য। তেকে নিয়ে জাংকুক স্টেজে উঠলো। তারপর আস্তে আস্তে সফট টোন বাজতে লাগলো। জাংকুকের হাত তের কোমরে, আর একটা হাত তের হাতে। গানে তালে তালে ওরা নাচ করতে লাগলো। গান শেষ হতে তে আর জাংকুক থামলো। তের কেন যেন একটু লজ্জা লজ্জা লাগছে, কারণ এই পুরোটা সময় জাংকুক শুধু তের দিকেই তাকিয়েছিল। তে আর জাংকুকের এক একটা স্টেপ যেন সকলের মন ছুঁয়ে গেছে। নাচ শেষ হতে সবাই জোরে হাততালি দিল। তালির শব্দে জাংকুকের ধ্যান ভাঙলো। তে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে স্টেজ থেকে নেমে পড়ল। জাংকুকও একটা টেডি স্মাইল দিয়ে নেমে যায় স্টেজ থেকে। তারপর তের কাছে গিয়ে দাঁড়ালো। তে আর জাংকুক কথাই বলছিল। তখনই তে খেয়াল করলো জাংকুকের হাতে ব্যান্ডেজ করা। উনি যখন গান গাইতে উঠেছিল তখন তো ব্যান্ডেজটা দেখিনি, হঠাৎ করে এটা কোত্থেকে এলো? অদ্ভুত তো। তে একবার জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর জিজ্ঞাসা করলো না। অনুষ্ঠান শেষ হতে যে যার বাড়িতে ফিরে গেল। রাত 12টা বাজে। তে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় তের ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো একটা আননোন নাম্বার। তে আননোন নাম্বার খুব একটা রিসিভ করে না, তাই জন্য ফোনটা রিং হয়ে কেটে গেল। কিন্তু আবার বাজতে লাগলো, তবুও তে ধরল না। কিন্তু পরপর ফোন বাজতেই রয়েছে। আর তেও প্রতিজ্ঞা করেছে আননোন নাম্বারের কল সে রিসিভ করবে না কিছুতেই, তা আবার এত রাতে। এরপর ফোন বাজতে বাজতে হঠাৎ থেমে যায়। যাক, এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো। শালা কাজকর্ম নেই মনে হয়, মাঝরাতে মেয়েদের সাথে লাইন মারতে ফোন করেছে যত সব। ঠিক সেই সময় টুক করে একটা মেসেজের শব্দ হলো। তে ফোনটা হাতে নিয়ে দেখলো সেই আননোন নাম্বারটা থেকে মেসেজ এসছে। মেসেজটা খুলতেই বুঝতে পারলো এটা জাংকুক, কারণ সেখানে লেখা ছিল, এই মেয়ে, ফোন রিসিভ করবে নাকি তোমার ফর্মটা ছিঁড়ে জলে ফেলে দেবো? পড়তে পড়তেই আবার ফোনটা বেজে উঠলো। তে এবার রিসিভ করলো। কি ব্যাপারটা কি আপনার? হ্যাঁ, মাঝরাতে এভাবে ডিস্টার্ব কেন করছেন? বাইদা রাস্তা, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? এই জাংকুক চাইলে অনেক কিছুই করতে পারে যেটা তোমার ধারণার বাইরে, আর এই নাম্বারটা জাস্ট সুতোর সমান। এটা জোগাড় করতে খুব একটা সময় আমার লাগেনি। দেখুন, আপনার সঙ্গে প্যাচাল করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। প্লিজ ফোনটা রাখুন। না, ফোন এখন রাখা যাবে না। কেন? তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও। জাংকুকের কথা শুনে তে লাফিয়ে শোয়া থেকে উঠে বসলো। কেন? আমি দেবো না অ্যাড্রেস? কেন দিলে কি হবে শুনি? আচ্ছা ফাইন, শুনুন তাহলে, বলে তে একটা ভুলভাল অ্যাড্রেস জাংকুককে দিল। এতে জাংকুকের বেশ ডাউট হলো, কারণ তে যা ধরিবাজ মেয়ে, এত সহজে তার অ্যাড্রেস সে কোনো কিছুতেই দেবে না। সে বুঝতে পারলো অ্যাড্রেসে কোনো না কোনো ঘাপলা আছে। এরপর ফোনে আরও কিছু কথা হতে লাগলো, যদিও কথা বললে ভুল হবে। দুজনে শুধু ঝগড়াই করছে। ঝগড়া করতে করতে তে কখন যেন ঘুমিয়ে গেছে। তে কোনো কথা বলছে না দেখে জাংকুক হ্যালো হ্যালো করলো। তে রেসপন্স পেল না, শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পারলো। ও মাই গড, ঝগড়া করতে করতে কোন মানুষটা এভাবে ঘুমায়? এই মই কোন ধাতু দিয়ে তৈরি? হ্যাঁ, এসব ভাবতে ভাবতেই জাংকুক
ভালো করে ফোনটা নিজের কানের কাছে ধরলো। তে নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে একসময় নিজেও ঘুমিয়ে গেল। দুজনেই ক্লান্ত ছিল সারাদিনের দৌড়ঝাঁপে। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে ফোন ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আরে রে, সাত সকালে কোথায় যাচ্ছিস? খেয়ে যা, কাজ আছে বলে জাঙ্কুক যে যেতেই যাবে অমনি জিন ওর পথ আটকালো। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই কোথাও যাবি না। জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর মাথা তুলে কিছু একটা ইশারা করতে জিন ওর পথ থেকে সরে গেল। জাঙ্কুক হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। জিনের চোখে অঝরে জল ঝরছে। ভেতরে থাকা ক্ষতটা যে কতটা বেশি সেটা কাউকে বোঝাতে পারছে না। চোখ বন্ধ করে দাঁড়িয়ে কিছুক্ষণ কাঁদলো। তারপর ওপরে সেই রুমটার দিকে তাকালো, যেটা দেখতেই তার কষ্টটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। এদিকে তের ঘুম ভাঙতে ধীরে ধীরে উঠে পড়লো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বাজে। চটপট বিছানা ছেড়ে ফোন চার্জে গিয়ে দিতে দেখলো 10 ঘন্টা 21 মিনিট 18 সেকেন্ড জাঙ্কুকের সাথে কল টাইম, আর এখনও কলটা চলমান। তে তাড়াতাড়ি করে কলটা কেটে দিল। উফ ভগবান, আমি সারা রাতে একবারও কলটা কাটিনি। আর ওই বজ্জাত সে তো কাটতে পারতো, শুধু শুধু ব্যালেন্সটা নষ্ট হলো। বাইদা রাস্তা, আমার তো ভেবে কাজ নেই। পেটের মধ্যে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে বলেতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুম থেকে বেরিয়ে এসে লিভিং রুমে দেখলো জিমিন সামনে থাকা কাচের বাটিতে কিছু স্ন্যাক্স আর কফি নিয়ে পায়ের উপর পা তুলে টিভি দেখছে আর কফি খাচ্ছে। এ শয়তান পানামা, আর সারাদিন টিভিতে কি দেখিস বলতো? ওরে ওরে, যত দোষ নন্দ ঘোষ, নিজে যখন দেখিস তখন। তোর মতো আমি সারাদিন টিভি নিয়ে বসে থাকি না। এই তুই তো এই এক সেকেন্ড তারা তারা এই চ্যানেলটা রাখ দেখি কি বলে। এর কথা শুনে জিমিন চ্যানেলটা চেঞ্জ করলো না। আজ সেই কিলারের নিউজ। আর সব থেকে মজার বিষয় হচ্ছে খুনটা কাল রাতে কলেজের আশেপাশে রাত 8টা থেকে 9টা নাগাদ হয়েছে। তে ভুরু কুচকে তাকালো। কাল তো আমরা ওই সময় কলেজেই ছিলাম, ওই সময়ের মাঝে খুন হলো কই? কিছু আমরা টের পেলাম না তো। এইতে আমার কেন জানি মনে হয় ওই কিলারটা না আমাদের আশেপাশেই আছে, মানে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। দেখ, আগের দিনও তোকে যারা ডিস্টার্ব করেছিল তাদের লাশ পরের দিন পাওয়া গেল। আজকেও আমাদের কলেজের পাশেই, বুঝতে পারছিস? কিন্তু বিষয় হলো আমরা তাকে দেখতে কেন পাই না? ওরে বলদ, সিরিয়াল কিলার কি আমাদের দেখিয়ে দেখিয়ে খুন করবে? কী সব কথাবার্তা যে বলিস না। আরে দূর, আমি সেটা কখন বললাম? তে আর কথা বাড়ালো না, খাবার টেবিলে চলে গেল। জিমিন আগে থেকেই খাবার রান্না করে রেখেছিল। তে খাবার নিয়ে খেতে লাগলো। আজকে সে একটু মাসির বাড়ি যাবে। জানিস তো, ওই কিলারটাকে পেলে না আমি কিলারের হাত ধরে সোজা রেজিস্ট্রি অফিসের দিকে দৌড় দেবো। ইচ্ছা, আমি তো ভুলেই গিয়েছি, আমার তো অলরেডি বিয়ে হয়ে গেছে। উফ, আমার সব স্বপ্ন ওই চাঙ্কুকটা ভেঙে চুরমার করে দিল। এর বিচার তোমায় করতেই হবে ভগবান। আমার এই নরম হৃদয়টা তুমি হাতুড়ি দিয়ে ভেঙে দিতে পারলে। তারপর রেডি হয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। লিফটের বোতাম চাপতেই দরজা খুলে গেল। আর ভেতরে যাকে দেখলো তাকে দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তে। লিফটের মধ্যে তাকিয়ে দেখে জাঙ্কুক মিঠিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। মিঠিয়া তো তেকে পেয়ে খুব খুশি। দিদিয়া, তে দিদিয়া তুমি এখানে? তে দিদিয়া ডাকটা শুনে জাঙ্কুক আরও বেশি অবাক হয়ে যায়। মানে মিঠিয়া যার কথা বলতো এই সে? বাহ, আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? এ তো দেখি একেবারে মেঘনা চাইতেই জল। তবে আফসোস একটা বিষয় নিয়ে, আগে কেন জেনে নিল না এই মিঠিয়া তে দিদিয়াটাকে? যাই হোক, এখন তো জেনে গেছে। আপনি আপনি আর মিঠিয়া? তে দিদিয়া, তুমি আমার দাদাভাইকে এমন কেন বলছো? দেখেছো, তোমাকে বলেছিলাম না আমার দাদাভাই অনেক কিউট আর হ্যান্ডসাম। মিঠিয়ার কথায় তে তো টাসকি খেয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু ঘামছে। তের এমন অবস্থা জাঙ্কুক খুব করে উপভোগ করছে। কি হলো, এভাবে ঘামছো কেন তুমি? খুব গরম লাগছে বুঝি? তে রুমাল দিয়ে চট করে মুছে নিয়ে বলল, কই, আপনি ভুল দেখেছেন। তে দিদিয়া, চলো না আমাদের বাড়িতে, দাদা ভাইও এসেছে, একসাথে গল্প করব, অনেক মজা হবে বলে সে হাততালি দিল আর লাফালাফি করতে শুরু করলো। তে কিছু বলতেই যাবে তার আগেই জাঙ্কুক বলল, হ্যাঁ তো অবশ্যই, দেরি কিসের, চলো বলে আবার সেই টেডি স্মাইল। জাঙ্কুকের এ ধরনের কথাবার্তা শুনে তে বেশ বুঝতে পারছে আবহাওয়ার হাল একেবারেই ভালো নয়। তাই তে জাঙ্কুকের কথা ইগনোর করে বলে উঠল, মিঠি শোনা, আমি একটু কাজে বাইরে যাচ্ছি, পরে না হয় আড্ডা দেবো। তের কথায় জাঙ্কুক মিঠিয়াতে কোল থেকে নামিয়ে বলল, ডল তুমি যাও তো, আমার একটু ইম্পর্ট্যান্ট কল করার আছে, শেষ হতে আমি তোমার তে দিদিয়াকে নিয়ে আসছি। ওকে দাদা ভাই বলে মিঠিয়া ভেতরে চলে যায়। তে সিঁড়ির দিকে যেতে গেলে জাঙ্কুক ওর পথ আটকায়। কোথায় যাচ্ছ? আড্ডা দেবে না? আপনার সাহস তো কম না, আমার পথ আটকে দাঁড়ালেন, সরুন সামনে থেকে, না তুমি চিৎকার করব।
যত খুশি চিৎকার করো, কোনো সমস্যা নেই। লিফটের সাইডটা পুরোটা ফুল সাউন্ড প্রুফ, যত ইচ্ছে চিৎকার করো, কেউ তোমার এই গরিলা মার্কা চিৎকার শুনতে আসবে না। হোয়াট? এই শুনুন, আপনাকে ভালো কথায় সরতে বলছি, সরে যান সামনের থেকে, নাহলে আমি সরবো না। তুমি যে অ্যাপার্টমেন্টে থাকো সেটা আগে কেন বলনি? আমার কি ঠেকা? হ্যাঁ, আপনাকে আমার নিজের অ্যাড্রেস ঢাকঢোল পিটিয়ে বলবো? কাল যে ভুল অ্যাড্রেস দিয়েছো তার জন্য কিন্তু শাস্তি পেতে হবে তোমাকে, বলে এক পা করে জাংকুক তের দিকে এগোতে থাকে। তে জাংকুককে ওর দিকে এগিয়ে আসতে দেখে ভয় একটা ঢোক গিলে কাপা গলায় বলল, সরি, আর ভুলতে তো দেবো না। সরিতে কাজ হবে না, তাহলে চলো মিঠিয়াদের বাড়িতে, বলে তেকে টেনে মিঠিয়াদের বাড়িতে গেল। তেকে দেখে মিঠিয়ার মা খুব খুশি হলো, সঙ্গে জাংকুককে দেখেও। মিঠিয়া তো দুজনকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল আর বকর বকর করতে শুরু করলো। এর বড্ড বিরক্তি লাগছে। জাংকুক কিছুক্ষণ পরপরই ওকে খুঁচিয়েই চলেছে। তে বেশি সহ্য করতে না পেরে জাংকুকের হাতের মধ্যে নিজের হাতের নখ দিয়ে দিল এক খামচি। ব্যাস, জাংকুক ব্যথা পেয়ে আউচ করে চিল্লে উঠল। কি হলো দাদা ভাই? তেমন কিছু না ডল, এখানে একটা অনেক বড় মশা আছে, সে কামড়ে দিয়েছে। কথাটাতে তে পুরো রেগে বোম। শেষ পর্যন্ত কি না একটা মশার সাথে তুলনা করলো। দাঁড়াও বেটা, তোমার কি হাল করি দেখো। মিঠি, জানো তো তোমার ওই উর্মি দিদি আমার সাথে আজকে দেখা করেছে। ইয়ে, কি মজা! উর্মিদি ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছে? আচ্ছা দা ভাই, তুমি উর্মিদি ভাইকে কবে নিয়ে আসবে এখানে? আই রিয়েলি মিস হার। জাংকুক কোনো মেয়েকে নিয়ে কথা বলছে, এটাতে একদম সহ্য হলো না। ইচ্ছে তো করছে জাংকুককে ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দিতে। কখন থেকে কোন উর্মি না ফুর্মি তাকে নিয়ে বকর বকর করেই চলেছে। জাংকুকও বুঝতে পারছে তে বেশ রেগে যাচ্ছে, তাই রাগাতে বলল, জানো তো মিঠি শোনা, তোমার উর্মিদি ভাইকে তোমার হয়ে চকলেট দিয়ে দিয়েছি। ইয়ে! কথাটা শুনে তে আরও রেগে গেল। এইভাবে কিছুক্ষণ উর্মিকে নিয়ে অনেক কিছু বলল জাংকুক। তে এসব সহ্য করতে না পেরে উঠে সেখান থেকে চলে গেল। তে ব্যালকনি থেকে উঠে লিভিং রুমে আসতেই মিঠিয়ার মা ডাক দিল, আরে তে, তুমি এখানে? কিছু লাগবে? না আন্টি, মানে আমি তো এমনি এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তে শোনো না, তুমি একটু কফিটা নিয়ে যাও না জাংকুকের জন্য, আমি একটু ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে। ওকে আন্টি, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আয়ু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তে কফি কাপটার দিকে নজর যেতেই একটা দুষ্টু বুদ্ধি মাথায় আসে। তে একটা শয়তানি হাসি দিয়ে কফি কাপটা নিয়ে সোজা চলে গেল কিচেনে। সেখান থেকে খুঁজে খুঁজে গোলমরিচের বয়ামটা বের করলো। তারপর গুনে গুনে প্রায় 5 চামচ গোলমরিচ কফিটাতে মিশিয়ে দিল। ঠিকঠাকভাবে মিশিয়ে সেটা জাংকুকের কাছে নিয়ে যায়। বাবা, সূর্য আজ কোন দিকে উঠলো? তুমি কি না আমার জন্য কফি নিয়ে এসেছো? আমার কোনো শখ নেই আপনার জন্য কফি নিয়ে আনার, ওকে? নেহাত আন্টি বলল, তাই আন্টির কথা ফেলতে পারিনি। ও রিয়েলি? থ্যাংক ইউ। তে মনে মনে বলে, খা না খা, খা, সব খাওয়ার শখ তোর ঘুচে যাবে আজকেই। সাথে আমার সাথে লাগারও বকরাক্ষুস একটা। জাংকুক কফিতে চুমুক দিতেই সব ফুস করে তের গায়ের মধ্যে ফেললো। তে জাংকুকের সামনাসামনি বসার কারণে তের মুখে গিয়ে পড়লো। তে জ্বালায় চিৎকার করে উঠলো আর দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। জাংকুক কিচেনে গিয়ে ফ্রিজ খুলে মিষ্টি খেয়ে মুখের ঝালটা কমালো। আর এদিকে তে ওয়াশরুমে গিয়েও চোখ মুখ ভালো করে ধুয়ে নিল এবং জাংকুকের সামনাসামনি পড়ার আগে তে নিজের ফ্ল্যাটে চলে যায়। জাংকুক মিঠিয়াদের বাড়িতে খুঁজেও তেকে আর পায় না। কোথায় গেল এই মেয়েটা? আমাকে ঝাল খাইয়ে কেটে পড়লো। ওকে তো আমি দেখে নেব। দেখি তুমি কতদিন আমার থেকে পালিয়ে বেড়াও, আমিও এর শেষ দেখেই ছাড়বো। আমাকে ঝাল খাওয়ানো, তাই না? বলে জাংকুক যেই তেদের ফ্ল্যাটের দিকে যাবে অমনি ওর একটা ফোন আসে। জাংকুক সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। তে তো লুকিং গ্লাস থেকে দেখছিল জাংকুক আসছে কিনা। জাংকুককে চলে যেতে দেখে তে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জিমিন সেই কখন থেকে তের পেছনে দাঁড়িয়ে গালে হাত রেখে তের কাণ্ড কারখানা দেখেই চলেছে। তে পেছনে ফিরতে জিমিনের প্রশ্নের মুখে পড়ল। তে এতক্ষণ কি করেছে সব খুলে বলল। সবটা শুনে জিমিন তো হাসতে হাসতে শেষ। এভাবে হাসছিস কেন? তো হাসবো না তো কি করব? তোদের দুজনের কাণ্ড কারখানা শুনে যে কেউ হাসবে। তোরা এজন্মে আর শোধরাবি না। একজন আরেকজনের পিছনে অলওয়েজ ফেভিকলের মতো লেগেই থাকবি। আমি না ওই বজ্জাত্রার পিছনে লাগতে আসি না, ওই আসে আমার পিছনে। কিছু মানুষের স্বভাব জানিস না, অন্যের সুখ সহ্য হয় না, ঠিক তেমনটাই ওই ফেলের। বলে তে নিজের রুমে চলে যায়। জিমিন বেশ কিছুক্ষণ ওখানে বসে হাসতে থাকে। পরের দিন কলেজে 1 ঘন্টা ধরে জাংকুক তের পেছনে দৌড়াচ্ছে সারা কলেজ জুড়ে। তে জাংকুককে কিছুক্ষণ পরপরই লবডঙ্কা বলে দৌড় মারছে। জাংকুকের আগে খুঁজতে খুঁজতে তেকে ধরার জন্য দৌড়েই চলেছে। জাংকুক আর তে কাণ্ড কলেজে সবাই দেখছে আর হাসছে, আবার অনেকে তো রাগে জ্বলে যাচ্ছে। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও বলছি, নাহলে কিন্তু সত্যি সত্যি তোমার খবর আছে বলে দিলাম। আমাকে ঝাল কফি খাইয়ে এখন আবার আমাকেই ছোটানো। দাঁড়াও।
আমি কি বলেছি আমার পেছনে ছুটতে? আর আপনি যেমন আমি আপনার সাথে ঠিক তেমনই করব। সাহস থাকলে দাঁড়াও, তারপর আমি তোমাকে দেখো কি হাল করি। তে জাংকুকের কথা শুনে দাঁড়িয়ে গেল। তারপর পিছন ফিরে জাংকুকের দিকে তাকিয়ে বলল, নিন দাঁড়ালাম, এখন দেখি আপনি কি করেন। তের বলতে দেরি, কিন্তু জাংকুকে তের মুখে কালি লাগাতে দেরি হলো না। 2 হাত ভর্তি করে জাংকুক তের মুখে কালি লাগিয়ে দিল। তো চোখ মুখ খিচে জাংকুককে এক ধাক্কা দিল। এই, আপনি আমার মুখে কি মাখালেন এটা? বলে তে হাতের দিকে তাকালো, দেখলো কালি। জাংকুক তো হাসতে হাসতে শেষ। আশেপাশে সবাই হি হি করে হেসেই চলেছে। তে থাই গ্লাসে নিজের মুখটা দেখেই আটকে উঠলো। তারপর কোনো রকমের ব্যাগটা নিয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে কলেজ থেকে বেরিয়ে গেল। জাংকুক এখনও সেখানে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। এবার তুমি বুঝবে মজা, মিস কিম তে-ইয়ং। এই জিয়ন জাংকুকের সাথে লাগার কি ফল। আমাকে জব্দ করতে গিয়ে এবার নিজের হালে নাজের হাল হবে তুমি। হনুমান, লেজকাটা বাদর, শয়তান, দুষ্ট দানব, বকরাক্ষস, বজ্জাত, আমাকে কালি মাখানো কি অবস্থা করেছে আমার মুখের। আমি তোকে ছাড়বো না, শেষ দেখেই আমি ছাড়বো। এই তে কখনো হার মানতে শেখেনি। তুই যদি ওর হস তাহলে আমিও বাঘা তেঁতুল। এদিকে কলেজে এসে জিমিন আর সুগার চোখাচোখি হয়। জিমিন তাড়াতাড়ি চোখ নামিয়ে সুগার পাশ কেটে চলে যায়। এরকম কয়েকবারই দুজনের সামনাসামনি হয়েছে, আর জিমিন বরাবরই পালিয়েছে। জিমিনের কেমন একটা লজ্জা লজ্জা লাগে সুগার সামনে, তাই ওর থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে জিমিনের এরকম অ্যাভয়েড সুগা মানতে পারছে না, ভেতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। তার মনে অনেক প্রশ্ন। তাহলে কি সেও জিমিনের প্রেমে পড়েছে, নাকি এটা খানিকের মোহ? খানিকের মোহ কি এতটা কষ্ট দেয়? তবে কি শেষমেশে জিমিনকে ভালোবেসে ফেলেছে? কেন আমাকে এভাবে অ্যাভয়েড করছো তুমি? হ্যাঁ, অ্যাভয়েড করছি মানে? তাহলে আমাকে দেখলে পালিয়ে কেন যাও তুমি? কি দোষ আমার যার জন্য এভাবে কষ্ট দিচ্ছ? আমি কষ্ট দিচ্ছি মানে? কোনো কথা না, আজ শুধু আমি বলবো, তুমি শুনবে। সুগার কথায় জিমিন একটু চুপসে যায় আর নিচের দিকে এক মনে তাকিয়ে থাকে। সুগা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আই লাভ ইউ, আই কান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ ডোন্ট গিভ মি ব্যাক। কথাটা শুনেই জিমিন চট করে মাথা তুলে তাকালো সুগার দিকে। জিমিনের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। জিমিন যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। সে তো কখনো ভাবেইনি সুগা এত ইজিলি তাকে প্রপোজ করে দেবে। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুগা একটা চুটকি বাজালো। তাতেও জিমিনের কোনো রেসপন্সই নেই। সে তো অতিরিক্ত পরিমাণে শক্ট হয়ে গেছে। সুগা এবার ওকে ঝাঁকিয়ে দিতেই ওর ধ্যান ভাঙলো। কেন উত্তরটা দাও, আমি কিন্তু কিছু বলেছি তোমাকে। জিমিন কী বলবে কিছুই বুঝতে পারছে না, তাই মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। যেটা বুঝতে সুগার একটু সময় লাগে। তার মানে তুমিও? জিমিন এবার লজ্জায় লাল হয়ে মাথা নাড়ায়, আর সুগা তো খুশিতে তাকে জড়িয়ে ধরে। এভাবে কয়েকটা দিন কেটে গেছে। এই কয়েকদিনে তে আর কলেজে যায়নি, বলতে গেলে যেতে ইচ্ছা করেনি। এদিকে জাংকুকের তেও পাগল পাগল অবস্থা। জাংকুক তেকে ফোন করলে তে রিসিভ করে না। জাংকুক তের বাড়িতে আসলেও সে জিমিনকে দিয়ে মিথ্যা কথা বলায় যে সে বাড়িতে নেই, বাবা মার সাথে দেখা করতে গেছে। এভাবে দুজনেরই দিন কাটছিল। একদিন ভোর 6টা বাজে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল তেদের ফ্ল্যাটের। তে বেশ বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। উফ, এই সকাল সকাল আবার স্বাদের ঘুমের খিচুড়িটা কে পাকালো হ্যাঁ, বলে বালিশটা চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। আবার বেজে উঠলো কলিং বেল। এবার তের মনে হচ্ছে এটা বাজতে বাজতে ব্লাস্ট করবে। তে সহ্য করতে না পেরে আসছি বলে চিল্লে গাল ফুলিয়ে দরজাটা খুলল। দরজা খুলে সামনের মানুষটাকে দেখে তার জন্য আত্মাটা কেঁপে উঠল, কারণ জাংকুক তার সামনে দাঁড়িয়ে আছে উইথ রাগি ফেস। জাংকুকের পরনে জগিং স্যুট। জাংকুকে দেখে তে একটা ঢোক গিলল। আপনি আপনি এখানে কেন, তা আবার এত ভোরে? জাংকুক কিছু না বলে তেকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে সোফার উপর বসে পায়ের উপর পা তুলল। তে একটু নিজেকে স্বাভাবিক করে দরজাটা লাগিয়ে লিভিং রুমে এলো। কী হলো, কিছু জিজ্ঞাসা করলাম তো? আপনি এত সকালবেলা এখানে কি করছেন? আপনাকে সাহস কে দিল আমার বাড়িতে ঢোকার? আই এম ইয়োর হাজব্যান্ড, মাইন্ড ইট। সবে তো বাড়িতে ঢুকেছি, চাইলে তোমার সঙ্গে একই বেডরুমেও থাকতে পারি, কারোর কিছু বলার সাহস নেই। ছি, কি কথাবার্তা, পুরো মার্কা মারা। তেকে মাঝপথে থামিয়ে বলল, চুপ, পুরোটা না শুনে মাছির মতো ভোগ করো না। কি বলেন, আমি মাছি? আবার? তে এবার আর কিছু বলল না। তোমার সাথে থাকার আমার কোনো শখ নেই, টাইমও নেই, বুঝেছ? সব বেডরুম কি, তোমাকে তো নিজের সামনে দেখতে আমার রীতিমতো ঘেন্না লাগে। ঘেন্না শব্দটা জাংকুকের মুখে শুনে তের বুকের মধ্যে যেন গিয়ে বিঁধল। তবুও কোনো রকম পাত্তা না দিয়ে বলল, এতই যখন ঘেন্না তাহলে কেন এখানে নিজের মুখটা দেখাতে এসেছেন? নাকি আমি আপনাকে গিয়ে বলেছি বাবু আসুন আমার কাছে, বসুন, চত্ব সব? তে কথা বলার স্টাইল শুনে জাংকুক না এসে পারল না। হাসিটা থামিয়ে দুষ্টুমি সুরে বলল, তুমি যদি বাধ্য করো তাহলে ভেবে দেখতেই পারি।
জাংকুকের কথাটা শুনে তে চোখগুলো প্রয়োজনের তুলনায় বড় বড় করে জাংকুকের দিকে তাকালো। সো কে জানে জাংকুক আবার কি ঘট পাকাতে চলেছে। সো গাইজ দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।